একজন অ্যাসপিরেন্ট যে চাকরি পেয়েছে আর একজন যে চাকরি পায়নি, এই দুজন অ্যাসপিরেন্টের মধ্যে মেইন তফাৎটা কোথায় থাকে? তফাৎটা কি এই জায়গাতে থাকে যে কোনো একজন অ্যাসপিরেন্ট দিনে 10 ঘন্টা পড়াশোনা করছে, কোনো একজন অ্যাসপিরেন্ট দিনে 5 ঘন্টা পড়াশোনা করছে বা 3 ঘন্টা পড়াশোনা করছে? কখনোই কিন্তু না। কোনো অ্যাসপিরেন্ট কীভাবে তার কোয়েশ্চেন পেপারটা বা তার যেই জিনিসগুলো জানতে হবে সেই জিনিসটাকে অ্যানালাইজ করছে, এবং কিভাবে তার যেই পড়ার যেই রুটিনটা থাকবে সেই রুটিনটাকে কীভাবে সে সাজাচ্ছে, এই জিনিসের ওপরেই কিন্তু নির্ভর করে। কোনো একজন স্টুডেন্ট 10 ঘন্টা পড়তে পড়তেও যেটা করতে না পারে, কোনো একজন স্মার্ট স্টুডেন্ট সেটা 3 ঘন্টা ঠিকঠাক করে পড়েই কিন্তু সেই জিনিসটা অনেকটা ভালোভাবে আয়ত্ত করতে পারে বা ক্লিয়ার করে নিতে পারে। সুতরাং তোমরা যারা যারা ডব্লিউবিপি অ্যাসপিরেন্টস আছো, তোমাদেরকে আমি ভীষণভাবে বলবো যে তোমরা অন্তত কোথা থেকে প্রশ্ন আসছে, কীভাবে প্রশ্নগুলোর উত্তর চাইছে তোমাদের থেকে, বা এক্সামিনাররা বা বোর্ড তোমাদের থেকে কী এক্সপেক্ট করছে সেইটা ভালো করে বুঝতে। দেখো, তোমরা অনেকে বলো যে আমার যদি 85 মার্কসের কোয়েশ্চেন্স আসছে, তার মধ্যে তোমার 10 থাকছে তোমার ইংলিশ, সেই 10 আমি আরামসে ছেড়ে দিয়ে চলে আসবো, ঠিক আছে? বাকি যেই 75 আছে, সেই 75 থেকে আমি আরামসে তোমার চাকরি নিয়ে চলে আসবো। তো দেখো, একটা জিনিস মনে করবে, ডব্লিউবিপি যখন 10 মার্ক তোমাদের জন্য দিয়ে রেখেছে, ঠিক আছে, ওই কোয়েশ্চেন পেপারে, নিশ্চয়ই সেই 10টা মার্ক ইম্পর্টেন্ট সেই জন্যই। তুমি দেখো, এইটা কিন্তু না যে কেউ বাকি 75-এর মধ্যে অ্যান্সার করেও করে আসতে পারবে না, মানে বা চাকরি পাবে না, সেটা কিন্তু নয়। কিন্তু যে ওই 75-এর মধ্যে অ্যান্সার করে চাকরি পাওয়ার ক্ষমতা রাখে, তার এই 10-এর ইংলিশ যেটা আছে, সেই 10-এর ইংলিশ না পারার তার মধ্যে কিছুই নেই। আলটিমেটলি দাঁড়ায় যে তোমার এফিসিয়েন্সি লেভেল কতটা, বা তুমি কতটা কি বুঝতে পারছো বা করতে পারছো সেইটার উপরে। আর তুমি যদি মানে মোটামুটি বুঝতে পারো বা চাকরি পাওয়ার মতো তোমার অবস্থা থাকে, বা তুমি যদি অন্তত সিরিয়াস হয়ে স্মার্টলি পড়াশোনা করো, তাহলে তোমার ইংলিশ না পারার কিছুই নেই। তো দেখো, তোমাদের এটা 2015 সালের বোধহয় 2015 সালের ডব্লিউপির একটা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনটা আমি অ্যানালাইজ করতে নিয়ে বসছি। তো দেখো, এই বাপাশে দেওয়াই আছে কী কী থেকে প্রশ্ন এসছে। এইগুলো আমি আলাদা আলাদা বলে তোমাদের সময় নষ্ট করতে আমি চাইছি না। আমার এখান থেকে মেইন যেটা বলার, সেটা হচ্ছে এই ভয়েস চেঞ্জ। দেখো, আগের দুটো ভিডিও আছে, সেই দুটো ভিডিওতেও আছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, অ্যান্টোনিম, সিনোনিম আর ফিলার। এই যে যেই 5টা আছে, এই 5টা থেকে কিন্তু মোটামুটি 6টা কোয়েশ্চেন চলে আসে। এই 6টা কোয়েশ্চেনের 6টা কোয়েশ্চেনই যদি তুমি মানে অ্যাটেম্প্ট করে যদি ঠিক করে এসে নাম্বার তুলে নিতে পারো, তাহলে কিন্তু তোমার সিলেকশনের প্রসেসে তুমি প্রায় 50 থেকে 60 হাজার স্টুডেন্টের আগে চলে যেতে পারবে, ঠিক আছে? 50 থেকে 60 হাজার স্টুডেন্টের আগে। মানে এই যে যেই এগোনোটা, এই এগোনোটা কিন্তু তুমি 6টা ম্যাথ করে এগোতে পারবে না, বা 6টা জিকে করে এগোতে পারবে না। এই যে যে এগোনোটা, এই এগোনোটা কিন্তু ইংলিশ করেই সম্ভব। আর এই এগোনোটাই কিন্তু তোমাকে মেরিট লিস্টে জায়গা পাওয়া এবং না পাওয়ার মধ্যে তফাৎ নিয়ে আসতে পারে। তো যাই হোক, আমার চ্যানেল দেখো বা অন্য কোনো চ্যানেল দেখো, যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো, দয়া করে ইংলিশটাকে মানে তোমরা ওই রাজার হাত কী বলবো তোমার, মানে ভগবানের নামে ছেড়ে দিয়ে চলে এসো না, ঠিক আছে? ওটাকে কিন্তু পড়ো তোমরা। যাই হোক, আমি কিছু যেই কোয়েশ্চেন্সগুলো আছে, কোয়েশ্চেন্সগুলো নিয়ে তোমাদের সঙ্গে একটু বসি, তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, এখানে প্রথমে একটা ভয়েস চেঞ্জ বলেছে, পিপল ওয়ান্স বিলিভড দ্যাট দ্য সান ওয়াজ এ গড। তো দেখো, এই যে বাক্যটা আছে, এই বাক্যটা, এই দ্যাট যেই লিঙ্কার আছে, এই লিঙ্কারটা দিয়ে কিন্তু দুটো অংশ কিন্তু যোগ করা আছে। তো একটা জিনিস মনে রাখবে, যেখানে যেই পার্টটা কোনো স্টেটমেন্ট হয়, ঠিক আছে, সেই স্টেটমেন্টের পার্ট কিন্তু কখনও তোমার ভয়েস চেঞ্জ হয় না। স্টেটমেন্ট কেমন? যেমন আমি বলতে পারি যে আই অ্যাম এ বয়, ঠিক আছে, আমি হলাম একজন ছেলে। এইটা হচ্ছে একটা স্টেটমেন্ট, এটার কখনো ভয়েস চেঞ্জ তো হবেই না। এটা তুমি ভয়েস চেঞ্জ কীভাবে করবে? বয় ওয়াজ আই বা বয় ওয়াজ বাই মি, এরকম তো কিছু হয় না, না? সুতরাং যেটা স্টেটমেন্ট পার্ট আছে, স্টেটমেন্ট পার্টের কিন্তু কখনো ভয়েস চেঞ্জ হয় না। কিন্তু যেটা রিপোর্টিং পার্ট আছে, দেখো, মানে ফার্স্ট পার্টটা, এই ফার্স্ট পার্টের কিন্তু আমরা ন্যারেশন চেঞ্জ করতে, ন্যারেশন না, ভয়েস চেঞ্জ করতে হবে। এবার কীভাবে করবো ভয়েস চেঞ্জ? তো এই প্রথম পার্টটা দেখো, পিপল ওয়ান্স বিলিভড। তো বিলিভড এখানে কি? বিলিভডটা এখানে ভার্ব। এখানে ভার্বের পরে কিন্তু দেখো কোনো অবজেক্ট নেই, কিন্তু আমরা যখন ভয়েস চেঞ্জ করি তখন কি অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসি, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব, তারপরে
সাবজেক্ট না, তারপরে একটা বাই, তারপরে সাবজেক্ট আসে, সেই সাবজেক্টটা কি প্রোনাউনের তোমার অবজেক্টিভ কেসে বসে, তাই তো? তো দেখো এই বাক্যে কিন্তু অবজেক্টই নেই, এই বাক্যে না, এই যে পার্টটা আছে এই পার্টে কিন্তু অবজেক্টই নেই। তাহলে আমি অবজেক্ট হিসাবে কী আনবো? অবজেক্ট হিসাবে কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি ইট নিয়ে আসবো। দেখো এই দুটো পার্টে কিন্তু আমাদের ইন্ট্রোডাক্টরি ইট আছে। আর দেখো যে ভার্বটা আছে, এখানে ভার্ব আছে বিলিভড বা ভার্বের থার্ড ফর্ম আছে। তো ভয়েস চেঞ্জ এরকম জিনিস আছে, যদি ভয়েস অ্যাক্টিভ ভয়েস পাস্টে থাকে তাহলে প্যাসিভ ভয়েসও কিন্তু পাস্টেই হয়। তো দেখো ইটের পরে একটাই আছে ওয়াজ, একটাই আছে ইজ। ইজ যেটা আছে তার মানে কি, এটা প্রেজেন্টে আছে, তার মানে অপশান ডি কিন্তু হবে না, হলে অপশান সিটাই কিন্তু উত্তর। দেখো আমাদের পুরো ভয়েস চেঞ্জ করতে হলো না, তার আগেই কিন্তু আমরা ঠিকঠাক করে অ্যান্সারটা বের করে নিতে পারলাম। এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকবে। যাই হোক, তো ভিডিওটা দেখতে লাগো। আর পরে এই যে আমাদের আর দুটো তিনটে বোধহয় কোয়েশ্চেন বাকি থাকবে, সেই কোয়েশ্চেনগুলো বাকি হলে আমি হয়তো এরকম 10টা বা 12টা টপ কনসেপ্ট আছে, সেই 12টা কনসেপ্টের একটা ভিডিও সিরিজ আনবো। সেই সিরিজটা দেখলে আশা করি তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আরামসে মানে 6 বা 7 স্কোর করতে পারো তোমরা ডব্লিউপি ইংলিশে। পরের কোয়েশ্চেনে চলে যাই। দেখো, দ্য সিনোনিম অফ ইনডিফারেন্ট ইজ। ইনডিফারেন্ট শব্দের সিনোনিম কি? সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। ইনডিফারেন্ট মানে কি? ইনডিফারেন্ট মানে যার কোনো কিছু আসে যায় না, ঠিক আছে? তো এর একটা সিনোনিম বা সমার্থক শব্দ কি? দেখো, নিউট্রাল। নিউট্রাল বলতে যে একদম মাঝামাঝি জায়গায় থাকে, যে যেদিকেই যাক না কেন সে ঠিকঠাক থাকে বা যার কিছু যায় আসে না। তো ইনডিফারেন্টের একটা সিনোনিমাস শব্দ হচ্ছে নিউট্রাল, ঠিক আছে? তো এইগুলো দেখো ভোক্যাবস, এগুলো মুখস্থ করার ব্যাপার আছে। তো আমি চেষ্টা করছি এই ভোক্যাবস যাতে মুখস্থ করার কোনো সহজ উপায় বের করে দিতে পারি, ইচ্ছা আছে। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, যদি পারি তোমাদের জন্য নিয়ে আসতে, তাহলে আমার নিজের ভালো লাগবে ভীষণ। পরের কোয়েশ্চেনে দেখো, এখানে কি চাইছে? একটা এরর ডিটেকশন চাইছে। এক্সেসিভ সুগার ইনটেক ক্যান লিড টু অ্যাডিকশন, ওবেসিটি অ্যান্ড টু ডায়াবেটিস। দেখো অ্যাডিকশন নাম্বার 1, ওবেসিটি নাম্বার 2 আর ডায়াবেটিস হচ্ছে নাম্বার 3। এই তিনটে যেই আইটেমস আছে, এই তিনটে আইটেমসগুলোকে একসাথে তোমার যুক্ত করে লাস্টে লেখা আছে। তো এইরকম আলাদা আলাদা আইটেমস যখন থাকে বা কোনো সিরিজ অফ ইভেন্টস থাকে, সেই সিরিজ অফ ইভেন্টসগুলোর জন্য যদি একসঙ্গে যুক্ত করা থাকে, তার জন্য সিঙ্গুলার প্রোনাউন, সিঙ্গুলার বলতে একটা প্রোনাউন, সিঙ্গুলার একটা প্রোনাউন বসালেই কিন্তু কাজ হয়ে যায়, ঠিক আছে? সেই সিঙ্গুলার একটা, এখানে দেখো টু, তাই না? তো এই টু প্রোনাউন দিয়ে এই তিনটে যে আইটেম আছে, এই তিনটে আইটেম কিন্তু যুক্ত করা উচিত বা যুক্ত করা যেতে পারে, এবং সেটাও আছে। কিন্তু শুধু দেখো এখানে একটা টু এক্সট্রা যোগ করা আছে। এই যে টুটা যেটা আছে, এই টুটা এক্সট্রা, এবং এই টুটাই হচ্ছে তোমার এরর। তো অপশান সি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অপশান সি পার্টে এরর আছে। পরের কোয়েশ্চেনে চলে যাব আমরা। দেখো, চেঞ্জ দ্য স্পিচ ডিরেক্ট টু ইনডিরেক্ট, বা এটা বলছে কি, তোমার ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। ন্যারেশন চেঞ্জের মধ্যে চলে যাবে কল দ্য ফার্স্ট উইটনেস, সেইড দ্য জাজ। তো এটা একটা ইম্পারেটিভ বাক্য আছে। ইম্পারেটিভ বলতে আদেশ, অনুরোধ, অনুজ্ঞাসূচক বাক্য যেগুলো, সেগুলোকে আমরা ইম্পারেটিভ বাক্য। এখানে দেখো, জাজ যেহেতু কথা বলছে সেই জন্য জাজ কমান্ড করছে। তো অপশান এ, বি, সি, ডি তিনটেতেই কিন্তু জাজ কমান্ডেড আছে। এবার বাকি যেই পার্ট আছে, বাকি পার্টগুলোর মধ্যে আমাদের এলিমিনেশন করতে হবে, বুঝতে হবে যে কোথায় ভুল আছে, ঠিক আছে? তো দেখো, কল দ্য ফার্স্ট উইটনেস। তো ইম্পারেটিভ বাক্য যেগুলো থাকে না, সেই ইম্পারেটিভ বাক্যগুলো তুমি যখনই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবে, তখন কিন্তু এই ইম্পারেটিভ বাক্যগুলোর যে টেন্স আছে, সেই টেন্স কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে? টেন্স কি হয়? চেঞ্জ হয় না। তো দেখো, টু কল দ্য ফার্স্ট উইটনেস, দেন টু কল দ্য ফার্স্ট উইটনেস, দ্যাট দ্য ফার্স্ট উইটনেস বি কল্ড এখানে দেখো তোমার টেন্স চেঞ্জ করে হয়েছে, এটাও হবে না। আর এখানেও দেখো কল্ড আছে, এটাও হবে না। তাহলে অপশান এ এবং বি এর মধ্যে কিন্তু অ্যান্সার থাকছে, তাই না? তো দেখো, দ্য জাজ কমান্ডেড টু কল, কমান্ডেড টু মানে আদেশ করলো, প্রতি টু কল, এটা কেমন দেখো, কোনো মানেই দাঁড়াচ্ছে না। কমান্ডেড টু কল এই পার্টটার জন্য কিন্তু কোনো মানেই দাঁড়াচ্ছে না। কিন্তু এইটা দেখো, দ্য জাজ কমান্ডেড দেম টু কল, জাজ কী করলো? তাদেরকে আদেশ করলো ডাকার জন্য। তো অপশান বিটা কিন্তু এখানে দেখো মানে দাঁড়াচ্ছে, এবং বাকি যেই অন্য অন্য নিয়ম আছে সেই নিয়মগুলোও ফলো করছে, সেই জন্য অপশান বি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, পরেরটা দেখা যাচ্ছে কি, এটা কিন্তু একটা ইমপ্রুভমেন্টের কথা বলছে।
সঞ্জয় বেকড হিজ ফার্স্ট কেক অ্যান্ড হি ওয়াজ 13 years old দেন। তো দেখো এই বাক্যটা আমি করার আগে একটা বাংলা মানে আমি বোঝার চেষ্টা করবো এখানে কী বলতে চাইছে। সঞ্জয় তার প্রথম কেকটি বেক করেছিল যখন সে 13 বছর বয়সী ছিল। দেখো আমি যখন বাংলায় বলছি তখন আমি বুঝতে পারছি এখানে যখন বলে একটা টার্ম আসছে। তো যখন যদি আসে তো যখনের জন্য আমরা ইংরেজি কোন টার্মটা ব্যবহার করব, সেটা হচ্ছে হোয়েন। এবার আমি দেখবো এখানে হোয়েন কোথায় আছে। দেখো হোয়েন বোধ হয় এই একটা জায়গাতেই আছে, অপশান সি। তো আমার আর বেশি দূর যাওয়ার দরকার নেই, অপশান সি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হয়ে থেকে যাচ্ছে। কেমন? আচ্ছা আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। শি হ্যাজ 3 চিলড্রেন ড্যাশ হার হাজব্যান্ড, মানে তার হাজব্যান্ডের সঙ্গে তার 3টে চিলড্রেন আছে। তো দেখো শি হ্যাজ 3 চিলড্রেন বাই হার হাজব্যান্ড। তো এইখানে মানে এই ধরনের ব্যবহারের ক্ষেত্রে বাই ব্যবহার করা হয়, ফর্মও ব্যবহার করা হয় না, ইন বা অফও ব্যবহার করা হয় না। বাই, অপশান সিটা কিন্তু কারেক্ট অ্যান্সার। তারপর একটা হি ড্যাশ লিভিং ইন দিল্লি ফর 10 years। তো দেখো লিভিং মানে বাস করছে, এখানে একটা সেন্স অফ কন্টিনিউইটির কথা বলছে, কন্টিনিউইটি বা চলমানতা, ঠিক আছে। তো এইখানে একটা চলমানতার কথা বলছে এবং চলমানতার সঙ্গে দেখো একটা সময়ের উল্লেখ আছে। চলমানতা প্লাস সময়ের উল্লেখ, সময়ের উল্লেখ এইটা যখনই তুমি কোথাও দেখবে তখনই জেনে যাবে এইটা কিন্তু তোমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, ঠিক আছে। পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই পারফেক্ট কন্টিনিউয়াসটা কেমন হতে পারে? প্রেজেন্টও হতে পারে, আবার পাস্টও হতে পারে, আবার ফিউচারও হতে পারে। কেমন? তো দেখো এখানে কোনটা হবে সেটা আমি বুঝবো কীভাবে। দেখো 10 years ওয়েন আই ওয়েন্ট দেয়ার, ওয়েন্ট মানে কি? V2। V2 বলতে কি? V2 বলতে আমরা জানি পাস্ট টেন্স। তো একটা বাক্য সবসময় সিমিলার একটা কনস্ট্রাকশন কিন্তু ফলো করে। তো যেহেতু এটা পাস্টে আছে তার মানে এই যে পারফেক্ট কন্টিনিউয়াস, সেই পারফেক্ট কন্টিনিউয়াসটাও কিন্তু পাস্ট হবে। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠনটা কীরকম থাকে দেখো, সাবজেক্টের সঙ্গে হ্যাড, তারপরে বিন, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। তো দেখো হ্যাড বিন এই একটাতেই আছে, অপশান সি। হি হ্যাড বিন লিভিং ইন দিল্লি ফর 10 years। পরের বাক্যটায় চলে যাব আমরা। দ্য অ্যান্টোনিম অফ অ্যাবসার্ড ইজ, অ্যাবসার্ড কথার অর্থ হচ্ছে পাগল, ঠিক আছে। তো যে পাগল না তাকে কি বলবে? সে যৌক্তিক। তো অপশান সি র্যাশনাল কিন্তু কারেক্ট অ্যান্সার। পাগলের অপোজিট কি? র্যাশনাল বা যৌক্তিক। পরের কোয়েশ্চেনে চলে যাই। দেখো এখানেও কি বলছে যে একটা এরর ডিটেকশন, উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন দেয়ার আর হার্ডলি নো কেসেস। তো দেখো এটাও যদি তুমি নিয়ম জানো কোনো সমস্যাই নেই। কীরকম নিয়মটা আছে? হার্ডলি বলে যেই শব্দটা আছে, হার্ডলির সঙ্গে আমরা সবসময় কিন্তু এনি ব্যবহার করি, ঠিক আছে। হার্ডলি এনি, হার্ডলির সঙ্গে কিন্তু আমরা নো ব্যবহার করব না। হার্ডলি নো এটা কিন্তু হয় না, হার্ডলি নোটা হয় না, হার্ডলির সঙ্গে এনি বসে। তাহলে হার্ডলি নো আছে এখানে, এখানে হওয়ার কথা ছিল হার্ডলি এনি। তো অপশান এটা কি? অপশান বিতে কিন্তু কারেক্ট অ্যান্সার। কেমন? মানে এটা একদম মানে বেসিক নিয়ম, এটা কিন্তু কঠিন কিছুই নয়। তো দেখো এখানে আবার একটা বলছে এররের কথা, এ নাম্বার অফ অ্যাথলিটস হুইচ ওয়্যার। তো এইটাও দেখো খুব সোজা। কেমন? এই যে হুইচ আছে, হুইচটা কি একটা লিঙ্কার, তাই তো? বা মানে যুক্ত করে যে তাকে বলে লিঙ্কার। তো হুইচ যুক্ত করে, কি যুক্ত করে? যখন নন লিভিং থিংস বা জড় বস্তু যেটা আছে সেই জড় বস্তুকে ডিনোট করার জন্য বা জড় বস্তু বোঝানোর জন্য আমরা হুইচ ব্যবহার করি। কিন্তু এখানে কি বলছে? নাম্বার অফ অ্যাথলিটস। তো এই নাম্বার অফ অ্যাথলিটস নিশ্চয়ই জড় বস্তু না, তাহলে এর জন্য হুইচ ব্যবহার করাটা কিন্তু ভুল আছে। তো অপশান এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। কিন্তু হুইচের জায়গায় আমরা কি ব্যবহার করব তোমরা আমাকে সেটা কমেন্ট করে জানাও, ঠিক আছে। হুইচের জায়গায় কি ব্যবহার করা উচিত। কেমন? তো যাই হোক আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন পোর্শন অ্যামং দ্য চয়েসেস গিভেন। তো এখানে দেখো একটা ইমপ্রুভমেন্ট বলছে, জগিং এ কিলোমিটার ইউজেস দ্য সেম নাম্বার অফ ক্যালোরিজ অ্যাজ ইফ ইউ ওয়াক 2 কিলোমিটার্স। তো দেখো এখানে একটা সুন্দর জিনিস আছে, এই যে অ্যাজ, ঠিক আছে। অ্যাজ কথাটা আমরা কখন ব্যবহার করি? অ্যাজ কথাটা আমরা ব্যবহার করি তুলনা করবার সময়, তাই তো? তুলনা করবার সময়। তো একটা জিনিস তোমরা আমায় বলো, তুলনা আমরা কখনও করি? তুলনা করি কিন্তু আমরা সমানে সমানে, তাই তো? সমানে সমানে আমরা তুলনা করি, আমরা ইকুয়াল জিনিসের মধ্যে তুলনা করি, ইকুয়াল। তো কোনো জিনিসের মধ্যে তুলনা করার জন্য ইকুয়াল হওয়াটা ভীষণ জরুরি।
যাই হোক, এইবার দেখো এখানে আমি তুলনাটা কার সঙ্গে কার করছি, জগিং 1 কিলোমিটার, তাই তো, সেটা কিসের সঙ্গে সমান, সেটা হাঁটা 2 কিলোমিটার। তার মানে জগিংয়ের সঙ্গে আমি ওয়াকিং বা হাঁটার তুলনা করছি। যখন তুলনা আমি করছি তো জগিংটা দেখো জিরান্ড ফর্মে আছে, তাহলে এই ওয়াক বা হাঁটা এটাকেও নিশ্চয়ই একটা সমান বা ইকুয়াল জায়গায় আসতে হবে, বা ওয়াকটাকেও আমার জিরান্ড বানাতে হবে। যদি তা না বানাতেই পারি তাহলে আমি কিভাবে তুলনা করতে পারবো, কারণ তুলনা সবসময় সমানে সমানেই হয়। এটা কিন্তু মানে ওই আবেগের কথা বা এমনি বলার কথা নয়, এটা কিন্তু মানে গ্রামারের কথাই, মানে সবসময়ই কিন্তু এটা ঠিক, মানে গ্রামাটিক্যালি কারেক্ট, যে তুলনা কিন্তু তুমি সমানে সমানেই করতে হবে, মানে অসমান জিনিসের তুলনা তুমি করতে পারবে না। তাহলে কি হচ্ছে, জগিং 1 কিলোমিটার ইউজেস দ্য সেম নাম্বার অফ ক্যালোরিজ অ্যাজ ওয়াকিং 2 কিলোমিটার্স, অপশন এই কিন্তু কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেনে চলে যাই। সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ, এটা এখানে বলছে একটা ইমপ্রুভমেন্ট। ইফ উই এগ্রি টু পারচেজ দ্য হাউস টুডে উই উড হ্যাভ সেভড 50,000 রুপিস। তো দেখো তোমাদের এক সময় না একটা কনসেপ্ট বলেছিলাম, সেই কনসেপ্টটা কিসের ছিল, কনসেপ্টটা ছিল হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের। কন্ডিশনাল সেন্টেন্সের তো কন্ডিশনাল সেন্টেন্সের 3 নম্বর একটা রুল ছিল বা 3টে রুল ছিল। সেই 3টে রুলের 3 নম্বর রুলে একটা গঠনের কথা বলছে। কেমন গঠন, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এইটা যদি ইফ ক্লজে থাকে, এইটা যদি কি থাকে, এইটা যদি ইফ ক্লজে থাকে, তাহলে প্রিন্সিপাল ক্লজের গঠনটা এরকম হবে, সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস V3। তাহলে প্রিন্সিপাল ক্লজটা কী হবে, এইটা হবে, তাই তো। এইবার দেখো এই যে যেই পার্টটা আছে উড হ্যাভ সেভড, এই পার্টটা দেখো উড হ্যাভ V3 এই পার্টের সঙ্গে সমান। তাহলে বাকি পার্টটা দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 হওয়ার কথা ছিল। তো বাকি পার্টটা কোনটা, প্রথম পার্টটা ইফ উই অ্যাগ্রি, তো অ্যাগ্রিটা এখানে ভার্ব, তাই না, আর উইটা হচ্ছে সাবজেক্ট। তো উই আর এগ্রির মধ্যে দেখো একটা হ্যাড মিসিং, আর অ্যাগ্রির সঙ্গে একটা ডি মিসিং। তাহলে দেখো হ্যাড আনতে হবে আমার, এটাই কি হ্যাড আছে, এটাই হ্যাড নেই, এটাও হ্যাড নেই, এটাই ডি আছে কিন্তু হ্যাড নেই, তাই না। এই হ্যাড অপশান বি একটাতেই আছে, এই অপশান বি কিন্তু কারেক্ট, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবে, এই যে হ্যাড, এই হ্যাডটা বাক্যের প্রথমে দিয়ে যদি ব্যবহার করা হয়, এই হ্যাডটা ইফের কাজও করে, হ্যাড আর ইফ এটা কিন্তু সমান সমান একটা কাজ করে থাকে। যাই হোক, পরের বাক্য চলে যাই। সুনিতা রাইটস ড্যাশ হার লেফট হ্যান্ড, তো সুনিতা কী করে, তার বা হাত দিয়ে লেখে। তো সুনিতা রাইটস বা হাত দিয়ে লেখা, এখানে কিন্তু রাইটস উইথ হার লেফট হ্যান্ড হবে, ঠিক আছে। পরের কোয়েশ্চেন দেখা যাক কি বলছে। এখানে আবার একটা তোমার ইমপ্রুভমেন্টের কথা বলছে। বিকজ রিথা এক্সপেক্টেড নট টু গো টু কলেজ শি ইজ টেকিং লিটল ইন্টারেস্ট ইন স্কুল। যেহেতু রিতার কলেজে যাওয়ার কোনো এক্সপেকটেশন ছিল না, সেই জন্য রিতা স্কুলের প্রতিও ইন্টারেস্ট নিত না। বাক্যটা তো এরকমই হওয়ার কথা, তাই না। তো পরের বাক্যটুকু কী বলছি দেখো, সেই জন্য রিতা স্কুলে যাওয়ার প্রতিও কোনো ইন্টারেস্ট নিত না, নিত না, তাই তো, নিত না। তার মানে কি দেখো, এখানে পাস্টের একটা সেন্স আছে, পাস্টের সেন্স। তাহলে দেখো আমি এলিমিনেট করতে থাকি। উইল মানে ফিউচার, উইলটা কিন্তু হচ্ছে না, অপশান বি হয়ে যাচ্ছে না। এই ফার্স্টেরটা টুক, এটা V2 আছে, এটা পাস্টে আছে, এটা হতে পারে। শি উড টেক মানে এটাও কিন্তু একটা ভবিষ্যৎকালের ভাবনা চলে আসছে, আর টেক্স এটা তো প্রেজেন্ট, এটাও হচ্ছে না। তো পাস্টে দেখো অপশান এ একটাই আছে, কেমন। পরের কোয়েশ্চেনটা দেখা যাক, যে সিলেক্ট দ্য বেস্ট অ্যান্সার ফ্রম অ্যামং দ্য গিভেন চয়েসেস। অ্যাজ দ্য পার্সন হু উইড নেভার ড্যাশ অ্যানিমালস, কবিতা টেক্স এক্সট্রা কেয়ার টু অ্যাভয়েড হিটিং স্কোয়ারেলস ওয়াইল ড্রাইভিং। দেখো মানে যেহেতু কবিতা এমন একজন মানুষ যে কখনোই অ্যানিমালদের সঙ্গে বাজে ব্যবহার করে না, সেই জন্য কবিতা বিশেষ করে বেশি বেশি যত্ন নেয় যাতে সে কাঠবিড়ালিদের তোমার মেরে না দেয় বা কাঠবিড়ালিদের সঙ্গে অ্যাক্সিডেন্ট না করে দেয়। তো এখানে অপশান বি ম্যাল ট্রিট, এটাই কিন্তু কারেক্ট উত্তর হয়ে যাবে। অ্যাজ এ পার্সন হু উড নেভার ম্যাল ট্রিট অ্যানিমালস, কবিতা টেক্স এক্সট্রা কেয়ার টু অ্যাভয়েড হিটিং স্কোয়ারেলস ওয়াইল ড্রাইভিং। পরের কোয়েশ্চেনে চলে যাই। সিলেক্ট দ্য বেস্ট পেয়ার অফ ওয়ার্ডস টু ফিল ইন দ্য গ্যাপস অ্যালং দ্য ফায়ারওয়ার্কস ডিসপ্লে ক্রিয়েটেড সো মাচ ড্যাশ দ্যাট নাইট that the night sky was completely dash almost as if it was middle of the day. তো দেখো অ্যাজ ইফ ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য ডে মানে এটা যেন দিনের বেলার মতো, তাই তো।
দিনের বেলার মতো কখন হবে? যখন দ্য নাইট স্কাই সম্পূর্ণভাবে উজ্জ্বল হয়ে যাবে। দেখো এইখানে কিন্তু পুরোটা না জেনেই কিন্তু আমরা করে নিতে পারছি। দেখো ইলুমিনেটেড মানে প্রজ্বলিত হওয়া। তো এই অপশান এটা আমি প্রথমটা না দেখেই কিন্তু বলছি, দেখো অপশান সি কিন্তু উত্তর হবে। দ্য ফায়ারওয়ার্কস ডিসপ্লে ক্রিয়েটেড সো মাচ লাইট দ্যাট দ্য নাইট স্কাই ওয়াজ কমপ্লিটলি ইলুমিনেটেড অ্যাজ ইফ ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট। পরের দিকে দরকারই নেই ডোনেটেড, ডেকোরেটেড, জয়ফুল, এগুলো কি? এগুলো কোনো মানে অপশানের মধ্যেই পড়ে না। তো তোমাদের কনস্টেবলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু এরকম আসে যে উল্টোপাল্টা অপশান দিয়ে দেয় যেগুলোর কোনো নামই মানে প্রয়োজনই নেই। তো যাই হোক, এটাই বাক্য না, এটাই তোমাদের ভিডিও ছিল। যদি ভালো লেগে থাকে তোমরা দেখতে পারো, ঠিক আছে? আমারও ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করে দিও যদি পারো, যদি ভালো লাগে তো। আর পিডিএফটা তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে পেয়ে যাবে, কেমন?